স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাজিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি, যান চলাচল বন্ধ, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী। আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ, চলাচল নিয়ে আপিল আবেদন। এবং অ্যান্টিগা টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও 181 রানে পিছিয়ে মিরাজরা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। রাজধানীর যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ হামলা ভাঙচুর করেছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। বেলা 12টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। পরে বেলা 1টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি এলাকা। এর আগে রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। দর্শক, ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি জানবো। সহকর্মী সোহাগ আহমেদ আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন। সোহাগ, সেনাবাহিনীর সদস্যরা কি ঘটনাস্থলে পৌঁছেছেন কিনা, আর সবশেষ এখন কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। নাদিরা, আপনি যেমনটি বলছিলেন, বেলা 12টার দিকে 3 কলেজের শিক্ষার্থীরা এসে কিন্তু ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের উপরে কিন্তু তারা হামলা করে এবং এই সময় কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভবনের যে অবকাঠামো আছে সেগুলো ছাড়া বাকি যে সরঞ্জাম আছে সেগুলো কিন্তু ভেঙে ফেলে এবং এখান থেকে লুটপাটেরও কিন্তু ঘটনা ঘটে। আমরা কিন্তু দেখেছি যে যার মতো করে চেয়ার, টেবিল, এসি, ফ্রিজ, ফ্যান এগুলো কিন্তু তারা খুলে নিয়ে যায় এবং তারা কিন্তু উল্লাস করতে করতে যায় যে আমরা বিজয়ী হয়েছি, আমরা প্রতিশোধ নিয়েছি। এর আগে গতকাল কিন্তু এই ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু গিয়ে সোহরাওয়ার্দী কলেজে কিন্তু ব্যাপক ভাঙচুর করে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল রাতে কিন্তু তারা এসেছিল এই কলেজটি ভাঙচুর করতে, কিন্তু স্থানীয় পুলিশ এবং শিক্ষার্থীদের বাধার মুখে কিন্তু তারা চলে যায়। পরবর্তীতে তারা 3টি কলেজের শিক্ষার্থীরা প্রায় 20,000 শিক্ষার্থী এখানে এই কলেজের উপর হামলা করেছে বলে জানিয়েছেন ওয়ারি জোনের পুলিশ কমিশনার সালেহ আহমেদ। আমরা কিন্তু তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে পুলিশ খুব অসহায় ছিল। তিনি সেটা বলেছেন যে আসলে আমাদের বুলেট প্রুফ জ্যাকেট ছিল না, আমাদের এই ইটপাটকেল নিক্ষেপ করা ঠেকানোর মতো কোনো সরঞ্জাম আমাদের কাছে ছিল না যে আমরা আসলে এখানে মুখ করবো। তারা প্রথমে যাত্রাবাড়িতে যখন প্রবেশ করতে ছিল এই 3 কলেজের শিক্ষার্থীরা, তখন কিন্তু পুলিশ তাদের বাধা প্রদান করে এবং তাদের বাধা অতিক্রম করে কিন্তু তারা এই ডেনভার এই কলেজটির দিকে কিন্তু তারা চলে আসে এবং কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনীর কয়েকটি গাড়ি কিন্তু ঘটনাস্থলে এসেছে। প্রথম দিকে পুলিশ কলেজের যে ভবন ছিল সেই ভবনে প্রবেশ করতে গেলে কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে ঢুকতে দেয়নি এবং তারা কিন্তু পুলিশকে ভুয়া বলে কিন্তু চিৎকার করে যে আমরা যখন বিপদে ছিলাম কলেজ থেকে কিন্তু পুলিশ প্রশাসন চাইলে বাঁচাইতে পারতো, কেন তারা এত পরে আসলো, এবং এই ঘটনার পরে পুলিশকে তারা প্রবেশ করতে দেয়নি। পরবর্তীতে সেনাবাহিনী গাড়ি প্রায় 8-10টা গাড়ি কিন্তু এখানে এসেছে এবং সেনাবাহিনীও কিন্তু প্রবেশ করতে চাইলে কিন্তু শিক্ষার্থীরা তাদের কিন্তু এই ভবনে প্রবেশ করতে দেয়নি। তো এলাকার মানুষ এবং এই কলেজের শিক্ষার্থী, অভিভাবকরা, সেনাবাহিনীর পুলিশ, এপিডিএন সবাই কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে। এখনো বোঝা যাচ্ছে না যে আসলে পরিস্থিতি কি হবে, তবে যে ঘটনা ঘটার তার থেকে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমরা দেখছি যে হঠাৎ করে এক কলেজের বা এক স্কুলের শিক্ষার্থীরা এক কলেজে গিয়ে তারা হামলা করে, ভাঙচুর করে, পরবর্তীতে প্রতিশোধ ভাবে কিন্তু আবার একটা কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। এমন কিন্তু ঘটনা আমরা এই কয়েকদিন ধরে কিন্তু নাদিরা দেখতে পাচ্ছি। পুরা এই যে ঢাকা সিলেটের যে রাস্তাটি অর্থাৎ ডেমরা হয়ে যে রাস্তাটি, এটি কিন্তু পুরা
সড়ক চলাচল বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এখন এই কলেজের সামনে কিন্তু অবস্থান করছে। এখন সেনাবাহিনী কিন্তু এখন তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছে না। তারা সোহাগ, ধন্যবাদ আপনাকে। এদিকে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিয়েও নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। রাজধানীতে অটোরিকশা চলাচলে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে সকাল থেকে আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন চালকরা। আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে আগারগাঁও ও এর আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। আন্দোলনকারীরা বলেন, হাইকোর্টের রায় পুনর্বিবেচনা না করলে আগামী 30 নভেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। যদিও এরই মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। এদিকে সমস্যা সমাধানে দুপুরে ডিএমপির কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন অটোরিকশার চালকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে আরজু মিয়াকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার 7 দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। গত 19 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের 53তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচিকে একটি অটোরিকশা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে রাচিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত অটোরিকশা চালক আরজু মিয়াকে গ্রেপ্তার করে। আশুলিয়া থানা পুলিশ এ সময় জব্দ করা হয় তার অটোরিকশাটিও। জাহাঙ্গীরনগর ভার্সিটির কর্তৃপক্ষ অভিযুক্ত থানায় একটি অ্যাক্সিডেন্ট মামলা, তারই আলোকে আমাদের গতকালকে গেরুয়া থেকে একজন রিক্সা চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজকে তার রিক্সা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে ব্যাটারি চালিত অটোরিকশা ও ছোট যানবাহন চলাচল নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী লিখিত বক্তব্যে এ দাবি করেন। তিনি বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে 40 লাখ অটোরিকশা থেকে দৈনিক অন্তত 110 কোটি টাকা অবৈধভাবে চাঁদাবাজি হতো। এ কারণে রাজধানীর প্রধান সড়ক সহ দেশের সকল সড়ক মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য বেড়েছে। আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীও এই চাঁদাবাজিতে যুক্ত ছিলেন। তাই দ্রুত এসব অনিয়ম বন্ধে নীতিমালা প্রণয়নের উপর জোর দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি। এই ধরনের সমস্যার সমাধানের চেষ্টা তখন ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান হাইকোর্টেও সুবিধা করতে পারলেন না। বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সকালে হাইকোর্টে রিট করেন তিনি, কিন্তু রিটটি উত্থাপিত হয়নি মর্মে আদালত খারিজ করে দেয়। গত কুরবানির ঈদে মতিউর রহমানের ছেলে 12 লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় আসেন। পরে মতিউর ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। তদন্তে তাদের নামে রাজধানীতে 15টি ফ্ল্যাট ও 4টি বাড়ির সন্ধান পাওয়া যায়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন স্থানে 3 শতাধিক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অন্তত 11 জন আহত হয়েছেন। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, প্রথমবারের মতো তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আসাদ নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়। একই সময় তেল আবিবের উপকণ্ঠে একটি গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। এর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় বেশ কয়েকজন হতাহত হয়। পরিস্থিতি বিবেচনায় জানুয়ারি পর্যন্ত বৈরুতে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়বে উত্তর কোরিয়ার সেনারা। প্রশিক্ষণও নিচ্ছেন তারা। কোরিয়া শুধু রাশিয়াকে সেনা পাঠায়নি, এর জন্য জ্বালানি তেল দিতে হয়েছে রাশিয়াকে।
যুক্তরাজ্য ভিত্তিক একটি অলাভজনক গবেষণা গোষ্ঠী ওপেন সোর্স সেন্টারের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে ইন্ধন যোগাতে মস্কোকে যে অস্ত্র ও সেনা পাঠিয়েছে তার জন্য তেল পাঠিয়েছে রাশিয়া। বিবিসির তথ্য বলছে, রাশিয়া চলতি বছরের মার্চ থেকে উত্তর কোরিয়াকে 10 লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা যায় গত 8 মাসে 1 ডজনেরও বেশি উত্তর কোরিয়ার তেলের ট্যাঙ্কার মোট 43 বার রাশিয়ার একটি তেল টার্মিনালে গিয়েছে। সমুদ্রে জাহাজের তোলা আরও ছবিতে দেখা যায় ট্যাঙ্কারগুলো খালি আসছে এবং প্রায় পূর্ণ হয়ে ফেরত যাচ্ছে। সেনা তেল বিনিময়ের এই প্রক্রিয়াটি জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। উত্তর কোরিয়ার কাছে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতেই এই নীতি করা হয়েছে। উত্তর কোরিয়া বিশ্বের একমাত্র দেশ যার খোলা বাজারে তেল কেনার অনুমতি নেই। জাতিসংঘ দেশটির জন্য যে পরিমাণ তেল পাওয়ার নিয়ম করে দিয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। ওপেন সোর্স সেন্টারের তথ্য মতে 2024 সালের 7 মার্চ প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় তেল পাঠায় রাশিয়া। এর 7 মাস পর পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র পাঠায়। এই ধারা অব্যাহত আছে। সবশেষ 5 নভেম্বর উত্তর কোরিয়া হাজার হাজার সৈন্যকে যুদ্ধের জন্য রাশিয়ায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বিবিসিকে জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া তেলের বিনিময়ে সেনা ও অস্ত্রের জন্য উত্তর কোরিয়ার ওপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়েছে। কোরীয় উপদ্বীপ, ইউরোপ এবং ইন্দো প্যাসিফিকের নিরাপত্তার ওপর যা সরাসরি প্রভাব ফেলছে। তবে এখন পর্যন্ত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি, যান চলাচল বন্ধ, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী। আগারগাঁওয়ে অটোরিকশা চালকদের বিক্ষোভ, চলাচল নিয়ে হাইকোর্টের আদেশ, আপিল স্থগিত। অ্যান্টিগা টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও 181 রানে পিছিয়ে মিরাজরা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ 4টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য খবরাখবর রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।